তো আমার যেটা এখানে কথা হচ্ছে যে আপনার প্রশ্নটা আগে উত্তর দেই যে শাহবাগ থেকে সহিংসতা শুরু কিনা। শাহবাগ থেকে যদি সহিংসতা শুরু হতো তাহলে আসলে আমার মনে হয় যে আমার বাংলাদেশের অবস্থা এখন কি হতো আমি জানি না। শাহবাগের আন্দোলনটা পুরোপুরি অহিংস একটা আন্দোলন এবং এটার জন্যই কিন্তু অনেক ধরনের কথা শুনতে হচ্ছে শাহবাগের আন্দোলনকে। যেমন শাহবাগের আন্দোলন যে অহিংস, যে ধরেন মোমবাতি জ্বালাচ্ছে, তারপরে বেলুন উড়াচ্ছে, এগুলোকে বলা হচ্ছে, মোমবাতি জ্বালানোকে বলা হচ্ছে অগ্নি পূজা, বলা হচ্ছে তারা মুরতাদ, তারা নাস্তিক। তো এটা কোনোভাবে একটা অহিংস না, বরঞ্চ সহিংসতা শুরু হয়েছে আপনার সাইদির যে আপনার রায়টি ঘোষণা হয়েছে তখন জামাতে ইসলামী কিংবা যারা সাইদি ভক্ত আছেন তারা মনে করছিলেন যে এই রায়টি আসলে একটা সঠিক রায় ছিল না এবং তাদের নেতাকে এটা খামাখাই ফাঁসানো হয়েছে, এই ধরনের একটা ব্যাপার। তখন থেকে তারা আসলে রাস্তাতে নামে এবং তখনই তারা মূলত আপনার এই সহিংসতাটা শুধুমাত্র এই সময়কালীন জায়গাটা যদি আমরা বিবেচনা করি তাও কিন্তু একটু ভুল হবে। যদি একটু পেছনে যান 5ই নভেম্বর, যখন যেই দিনটাতে জামাত একটা ব্লেম করেছিল যে সাক্ষী বালিকে অপহরণ করা হয়েছিল, সেই দিন কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটা মজার ব্যাপার দেখা, মজা ঠিক বলবো না, এটা আসলে এটা আমি বলবো একটু কখনো দেখিনি, বাঙালি কখনো দেখেনি। সেটা হচ্ছে যে পুলিশের অস্ত্র নিয়ে পুলিশকে মারা হচ্ছে, এটা আপনারা সবাই জানেন যে পুলিশকে পেটানো হচ্ছে। তো পুলিশ হয়তো বা সেই ক্ষেত্রে জিরো টলারেন্স দেখায়নি, তারা হয়তো বা এই ব্যাপারটাতে এত সহিংসতা যেতে চায়নি, তারা কোনো না কোনো ভাবে এটা ঠেকানোর চেষ্টা করেছে কোনোভাবে যাতে কোনো প্রাণহানি না ঘটে। তো এই যে সহিংসতা, এই সহিংসতাটা মূলত শুরু করেছে জামাত শিবির এবং সেই সাথে আপনার এটা মদদ রয়েছে বিএনপির। খুবই অহিংসভাবে নূর হোসেন আপনার আন্দোলন করেছিল এবং তাকে গুলি করে মেরে ফেলা হয়েছিল এবং ডক্টর মিলন তাকেও মেরে ফেলা হয়েছিল। তো এরশাদের 9 বছর শাসনামলে এই পুরো দেশের কি অবস্থা সেটা কিন্তু চার্ট আমাদের কাছে আছে। সুতরাং সেটাকে যদি বলা হয় যে অহিংস, যদি জাতীয় পার্টি থেকে বলা হয় যে অহিংসার ব্যাপারটা জাতীয় পার্টি কি করেছে, সেই আপনারা তো জানেন যে নূর হোসেনের কথা, এমনকি নূর হোসেনের কাছে মাফও চেতে গিয়েছে তার মার কাছে। আচ্ছা, সেইটা গেলাম। আর আরেকটা ব্যাপার যেটা বলেছেন আপনার মালিক ভাই, সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে রং হেডেড বলা হয়েছে। একটু মজা লাগে এইসব কথাবার্তা শুনতে। সেটা হচ্ছে যে না, সেটা ঠিক আছে, আমি জাস্ট একটা আমাকে বলতে হবে কারণ এই জিনিসগুলো খুব জরুরি। আপনার কি সরকার? না না, আমি হচ্ছে অবজারভার, কারণ আমি কিন্তু নিউট্রাল এখানে কথা বলছি। না না, আমি কেন পার্টি? আমি তো একটা ইনফরমেশন, উনি আওয়ামী লীগ, না না, আমি এখন যদি আমি যদি একটা ইনফরমেশন আপনাকে দেই, ওনার তথ্যটি যুক্তি খণ্ডন করতে পারবেন। উনিও আপনার কথাতে আমি গোলাম আজম ভার্সেস স্টেট, সেখানে কিন্তু জাস্টিস হাবিবুর রহমান একটা কথা স্পষ্ট বলেছেন। সেখানে বলেছেন খালেদা জিয়া রাজাকারদেরকে পুনর্বাসিত করেছে, এই রায়টা আপনি পড়ে নিন, সেখানে দেখা যাবে। সুতরাং শেখ হাসিনাকে যদি রং হেডেড বলাও হয়ে থাকে, যেটা শোনা কথা আমার, কিন্তু রায়ের ভেতরে যেটা বলা হয়েছে যে না না, আমি যদি ইরেলেভেন্ট কথা বলে থামাচ্ছি, আমরা একজন দর্শকের কল নিয়ে আসি না, একটু শেষ করি একটা কথাতে, যে আমি যদি ইরেলেভেন্ট কথা বলে থাকি অবশ্যই সেটা জাজ করবে দর্শক। আমি শুধু একটা ইনফরমেশনটা মনে করিয়ে দিচ্ছি যে আপনার যদি এই কথাটা বলেন, আপনি দয়া করে সাথে সাথে ওইটাও বলবেন যে আমার নেত্রীকেও অলরেডি কোর্ট বলেছে। নেতার সাথে আমি কথা বলছি। আর বাকশালী যেটা বলছেন সেটা কিন্তু জিয়াউর রহমান কিন্তু বাকশালের একজন সদস্য ছিলেন। জিয়াউর রহমান তাহলে জিয়াউর রহমান বাকশালের একজন সদস্য ছিলেন কিনা? এবং ওসমানীও ছিলেন। না না না, আমার সেটা যদি ডাবল স্ট্যান্ডার্ড হয় না, যেটা আপনার কনসেপ্ট একটা রাখে। আপনি আমাকে এটা বলেন না, আপনি যদি বলেন যে সরকার রিপ্রেজেন্ট করছেন, আমি ওই লেভেলে আপনার সাথে না না না, মালিক ভাই আপনার যুক্তি খণ্ডন যেটা বলেছেন স্বাভাবিকভাবে তিনি, আমি যেহেতু এখানে স্পষ্ট বলাই আছে বা বলছি যে আমি তো আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করি না, আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে যে পলিটিক্যাল মন্তব্যগুলো তো বোঝেনি, যে যেটা হচ্ছে যে খালেদা যে একটা কথা বলেছে সেটার ফিরতে একটা কথা দিতেই হয়। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে জামাতের বেসিক্যালি বাংলাদেশে এই যে এই সহিংসতাটা, এই রক কাটার রাজনীতি বা এই যে রাজনীতি করার, এটার ক্ষমতা কিন্তু আসলেই ছিল না। এই ক্ষমতাটা কিন্তু করে দিয়েছে বিএনপি জামাতকে গত 10 বছর আমি বলবো 10 বছর হচ্ছে একদম খুব বেশি মাত্রায় প্রমোট করেছে, তাদেরকে আপনার সংসদে নিয়েছে, তাদেরকে আপনার বাংলাদেশের জাতীয় পতাকা তাদের গাড়িতে উড়েছে, তারা মন্ত্রী হয়েছে। জামাতকে যে প্রতিষ্ঠিত করবার যে দায়িত্ব বিএনপি নিয়েছে, এটা তো আজকের কথা না, এটা সে 1976 সাল থেকেই, যখন আপনার জিয়াউর রহমান আপনার যে গোলাম আজমকে দেশে আসতে দিল এবং 16 বছর সে অবৈধভাবে ছিল, বিএনপি কখনোই কিছু বলে নাই, উল্টা রাষ্ট্রবিরোধী মামলা দিয়েছে, আপনার রাষ্ট্রবিরোধী মামলা দিয়েছে জানাই মামলা। যাই হোক, এই কথাগুলো থেকে আমার যেটা প্রশ্ন ছিল আপনার প্রতি, যে শাহবাগের আন্দোলন কি দ্বিধাবিভক্ত হয়ে যাচ্ছে কিনা, আপনার একটা কোশ্চেন ছিল খুব সংক্ষিপ্ত ভাবে। জি, এটা হচ্ছে যে আপনি জানেন যে যারা করছেন তারা হচ্ছে আপনার, তারা নাম দিয়েছেন নিজেদেরকে যে হচ্ছে
শহীদ রুমি স্কোয়াড, এবং কিছুক্ষণ আগেরই খবর যেটা হচ্ছে যে ইমরান এইচ সরকার, যিনি গণজাগরণ মঞ্চের একজন উদ্যোক্তা এবং যিনি স্পোকস পারসন হিসেবে কাজ করছেন, তিনি কিন্তু এই স্কোয়াডের কাছে গিয়ে সহমর্মিতা প্রকাশ করে এসেছেন। কিন্তু যেটা হচ্ছে কথা যে একটা সর্বসম্মতভাবে একটা সিদ্ধান্ত আসে তো যে আমরা এই জিনিসটা করব, বা প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও, এটার মাঝখানে একটা দল তারা বলছেন যে আমরা আলাদাভাবে এটা করতে চাই, যে অনশন, কারণ এইভাবে হবে না। যেহেতু প্রধানমন্ত্রীকে বারবার বলা হচ্ছে, সরকারকে বারবার আলটিমেটাম দেওয়ার পরে সরকার এটা মানছে না, সেহেতু একটা অংশ বলছে যে আমরা এটা অনশন করব, এবং এটা সহমর্মিতা কিন্তু সকলেই দিয়েছে। যখন সহমর্মিতা ইমরান সরকার মুখপাত্র হিসেবে দেয় এবং বাকি সবাই দেয়, সেটা কিন্তু আর দ্বিধাবিভক্তি আলটিমেটলি থাকে না। ধন্যবাদ আপনাকে। 26শে মার্চ যখন ইসলামী ছাত্র শিবির মগবাজার থেকে মিছিল নিয়ে বের হয়, নির্বিচারে গুলিবর্ষণ করেছে স্বাধীনতা দিবস উদযাপনের প্রোগ্রামে রিলেতে। মোর দেন 100 নির্বিচারে গুলি করলে তো অনেক মানুষ মারা যাওয়ার কথা। মোর দেন 100 গুলিবিদ্ধ হয়েছে সেখানে, মোর দেন 100। তথ্যসূত্রটি কোথায়? তথ্যসূত্র পত্রিকা অলরেডি এসেছে যে অনেক লোকজন গুলিবিদ্ধ হয়েছে, এবং আমাদের রিপোর্ট হচ্ছে এখানে একটু কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বকর ভাইয়ের কথাটা একটু কন্ট্রাডিক্টরি, কারণ উনি বক্তব্যের শুরুতেই বলেছেন যে মগবাজারের যে ওনাদের যে মেইন অফিস সেটা বন্ধ। তো সেটা যদি বন্ধই থাকে, তাহলে সেখান থেকে কিভাবে ওনারা মিছিল নিয়ে বের হন? তো ওনাকে তো আপনার প্রশ্নটি আপনি প্রশ্ন করতে পারেন, ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ না করার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ করছি। আপনার প্রশ্নটি কি? মুজিবুর ভাইকে আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি প্রশ্ন করুন। ভাই, হ্যাঁ, জি। হ্যাঁ, সেটা হচ্ছে ভাই, ওকে, আমার প্রশ্নটা হচ্ছে একটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে নিজুম মজুমদার গত প্রোগ্রামে যখন আসছিল, তখন উনি বের হয়েই ওনার ফেসবুকে স্ট্যাটাস দিছে এখানে রাজাকারের বাচ্চারা আসবে, জানলে এখানে যেতাম না। তো উনি কি জানতো আজকে যে আবু বকর মোল্লা আসবে? উনিও তো তাইলে একটা রাজাকারের বাচ্চা, উনি আবার কেন আসলেন? আপনি আবু বকর মোল্লাকে রাজাকারের বাচ্চা বলে দিলেন? তাই ওনার ভাষায় আমি আসবো, আপনি আপনার বক্তব্যটি আমরা নিতে পারছি না। আমরা ব্লগারদের ব্যাপারে কখনো ব্যবস্থা নিব কিনা, কথা হচ্ছে ব্লগারদের ব্যাপারে যে ব্যবস্থা নেওয়ার ব্যাপারটা, এটা কেন আসছে? হ্যাঁ, এখানে যে নাস্তিক বলা হচ্ছে, এটা কিন্তু এখনো এই ব্যাপারটা কখনো ক্লিয়ারই করতে পারিনি। উত্তর দিলে কিন্তু খুব সংক্ষিপ্তভাবে দিতে হয়। আমার সমস্ত নাস্তিক বলা হচ্ছে, নাস্তিক যে বলা হচ্ছে বাংলাদেশের পেনাল কোডে এই যে 295A আমাদের যে পেনাল কোড রয়েছে, এই পেনাল কোডে কি একবার বাংলাদেশে কিন্তু এই পেনাল কোডে একটাই সেকশন যেখানে রিলিজিয়াসলি হার্ম করার ব্যাপার আছে, ম্যালিশিয়াস। এটাকে কথা এখানে কি কোথাও বলা আছে কিনা যে নাস্তিক হলে বাংলাদেশে অপরাধ? ধন্যবাদ। বলা আছে কিনা? না, এটা আমাকে বলতে হবে। নাস্তিক হল অপরাধ। আমি সবার কাছে প্রশ্ন করছি, যদি ধর্ম বিদ্বেষ মূলত কেউ কিছু লিখে থাকে, একজন কেউ বলতেই পারে যে আমি প্রচলিত ধর্মে বিশ্বাস করি না। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এই আন্দোলনটা ছিল মূলত আপনার যারা যুদ্ধাপরাধ করেছে বা যারা 71 অপরাধ করেছে তাদের শাস্তির দাবিতে। তো সেইখানে দেখা গেছে যে লক্ষ লক্ষ জনতা সেখানে এসেছে। আপনি কি বা সবাই কি সেটা আশা করে যে এই 1 লক্ষ জনতার ভিতরে সবাই একরকম হবে, সবার চরিত্র একরকম হবে, সবার ফিলোসফি একরকম হবে? সেখানে আপনার নানাবিধ মানুষ সেখানে গিয়েছে। তো কতিপয় ব্লগার যাদের কথা বলা হচ্ছে যে তারা ধর্ম বিদ্বেষমূলক পোস্ট দিয়েছে, সেটা কোনো প্রমাণও নেই, জাস্ট হাওয়ায় তলোয়ার মারছে, এবং যারা এটা বলছে তারা জানেও না কি লেখা হয়েছে। সেটার উপরে ভিত্তি করে বলা হচ্ছে এই আন্দোলনটা নাস্তিকদের আন্দোলন। এটা কতটুকু সেটা আমি ছেড়ে দিচ্ছি, যে এই আন্দোলনটা তো নাস্তিক আস্তিকের আন্দোলন ছিল না। ধন্যবাদ। এটা ছিল যারা অপরাধ করেছে তাদের শাস্তির দাবিতে। ধন্যবাদ। যে আবু বকর ভাই যেটা বললেন যে কেউ নাস্তিক হইতে পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। বাট প্রশ্ন হচ্ছে, যেখানে আল্লাহর রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যে নাস্তিকে এই বক্তব্য দিয়েছে, তাকে আমরা খুঁজে তার ফাঁসির কাঠ করে তাকে দাঁড় করাবো ইনশাআল্লাহ। দ্যাট ইজ গ্যারান্টি। এটার জন্য তো ফাঁসি শাস্তি না। দ্যাট ইজ গ্যারান্টি। না, নট ইউর টক। না, এটা তো বাংলাদেশ। আমার কথা, আপনি ভুল ইনফরমেশন দিচ্ছেন, আমি বলতে পারবো। আমার কথা, ধর্মের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের পক্ষে কথা বলা আমাদের যারা ধর্মের বিরুদ্ধে কথা বলেছে, তাইলে কিন্তু আমরা যারা ধর্মের পক্ষে আমাদের ইমোশন আঘাত দিচ্ছেন। যারা ইসলামের অবস্থান নিয়েছে। আমি বলছি প্লিজ